প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে কোষ নিয়ে। তো আমরা নিয়মিতই যে ক্লাসগুলো তোমাদেরকে পড়িয়েছি, আমি সবসময় একটা কথা বলি যে আমরা যে জীববিজ্ঞান পড়তেছি, জীববিজ্ঞান মূলত হচ্ছে এই যে জীবজ যে প্রজাতিগুলো আছে তাদের জীবনের গল্প। তাদের জীবনের গল্পগুলো কীরকম, এই একটা জীব কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সে তার অনুকূল প্রতিকূল পরিবেশে টিকে থাকে, তারপর কিভাবে তার ধ্বংস হয়, হ্যাঁ, তারপর এই যে প্রজাতিগত যে বৈচিত্র্যতা, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ লক্ষ প্রজাতির লক্ষ লক্ষ জীবনের গল্প, এগুলো নিয়ে মূলত আমাদের জীববিজ্ঞান। আর এই যে জীবনের যে স্পন্দন, এই যে জীবনের যে স্পন্দন যেখানে লুকায়িত থাকে সেটা হচ্ছে কোষ। তাহলে আমরা যদি একেবারে সূক্ষ্মভাবে বলি যে জীববিজ্ঞান মানে হচ্ছে যে জীবনের গল্প, অর্থাৎ জীবনের গল্প মানে হচ্ছে কোষের গল্প। মূলত কোষের গল্পের মধ্যে নিহিত রয়েছে এই যে জীবনের সকল রহস্য। কেননা আমাদের এই যে কোষের রহস্য এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী পুরোপুরি আবিষ্কার করতে পারেনি, তার যে রহস্যটা রয়ে গেছে। তো দেখো, এখানে আমরা যদি চিন্তা করি একেবারে ক্ষুদ্র জীব থেকে বৃহৎ জীব পর্যন্ত প্রত্যেকটি জীব দেহে জটিল গঠনের সমন্বয়ে তাদের এই জীবদেহটা গঠিত। এই জটিল যে গঠনটা রয়েছে, গঠনকে বিজ্ঞানীরা কোষ নামে অভিহিত করেছেন। হ্যাঁ, এবং সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক, তোমরা জানো, 1665 খ্রিস্টাব্দে উনি এই কোষ প্রথম আবিষ্কার করেন। যে কোষটা দেখো, আমি তোমাদেরকে এখানে কি লিখেছি, এখানে লিখেছি, দেখো যে সেলা, অর্থাৎ প্রথম, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এই সেলা থেকে সেল, এই সেল মানে হচ্ছে কোষ। আর প্রকৃতপক্ষে যদি আবিধানিক অর্থ দিতে, সেল মানে হচ্ছে একটা ঘরের কক্ষ। তাহলে তোমরা দেখো যে এখানে বিভিন্ন বিজ্ঞানী কোষকে তারা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেহেতু তার রহস্যটা এখন পর্যন্ত পুরোপুরি উন্মোচিত হয়নি, সেই জন্য বিজ্ঞানীরা বিভিন্নভাবে মন্তব্য করেছেন এই কোষ নিয়ে। যেমন এখানে আমি একটা একজনের উদ্ধৃতি আছে, হচ্ছে জিন ব্রাথওয়েট, 1961, এর মধ্যে হচ্ছে কোষ হলো জীবের গঠনগত ও মৌলিক একক। ডি রবার্টিস কি বলেছেন? উনি বলছেন কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। ঠিক তেমনিভাবে লিউয়েন্ট সেইখাভেটস 1963 এর মতে উনি বলল যে কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবৃত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মজননে সক্ষম। অর্থাৎ এই যে কোষ, এখানে দেখো আমি বারবার একই কথা বলতেছি, যেহেতু তার রহস্যটা পুরোপুরি উন্মোচিত হয়নি, সেই জন্য বিভিন্ন মতবাদগুলো চলে আসছেন, বিভিন্ন মন্তব্য করেছেন। হ্যাঁ, তো এর আলোকে আমরা কি লিখতে পারি? আমরা যদি আমরা যে নিজের একটা সংজ্ঞা লিখি, এবং তোমরা প্রত্যেকেই এই সংজ্ঞাটা জানো এবং এইভাবেই তোমরা বইয়ের মধ্যে পড়েছ। কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক। এইটার সাথে যদি আরো প্লাস করে দাও সুন্দর করে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যদি সংখ্যাটা তোমরা এইভাবে দাও, যে বংশগতীয় একক। অর্থাৎ যদি এইভাবে দাও যে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক, কার্যকরী ও বংশগতীয় একক, তাহলে সংখ্যাটা আরো পরিপূর্ণতা পেয়ে যায়। এই যে দেখো, এই যে কোষ নিয়ে আমাদের এত গবেষণা বা এত আলোচনা হচ্ছে, বা আমি বললাম যে এই যে এখানে আছে সংজ্ঞাটার মধ্যে যে জীবদের গাঠনিক ও কার্যকরী একক বা বংশগত, তার মানে কি? এই গাঠনিক এককটা মানে কি?
যে এককোষী জীব যেগুলো আছে, ব্যাকটেরিয়া বা ভাইরাস, হ্যাঁ, তারা বাদে ওই যে আমরা যে বহুকোষী প্রাণী, আমরা মানুষ বা অন্যান্য যে প্রাণী যারা বহুকোষী যে উদ্ভিদগুলো আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলো, তারা যে মিলিয়ন ট্রিলিয়ন কোষের সমন্বয়ে এই যে তারা বডিটা গঠন করেছে, তাদের দেহটা এই যে গঠন করেছে, তাহলে এই যে সমস্ত এই যে কোষের সমন্বয়ে তার এই একক বডিটাকে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এটা হচ্ছে কোষের কি গাঠনিক একক। আর কার্যকরী এককে কেন বলা হয়েছে? অর্থাৎ এই কোষের মধ্যেই জীবের যত জৈবিক ক্রিয়াকলাপ আছে এই কোষের মধ্যেই সংগঠিত হয়, সেই জন্য এটাকে বলা হয়েছে কি কার্যকরী একক। আর আমি আবার একটু লাগিয়েছি যে বংশগতি এককটা তোমরা বলো, এই কার্যকরীর মধ্যেই বংশগতি এককটা চলে আসে। আর যদি বংশগতি কার্যক্রমটা এখানে না হয়, তাহলে তো তার কি হবে না, বংশ পরম্পরায় তার বংশধরটা রক্ষা হবে না। তারপরে কার্যকরিতা বলতে নর্মালভাবে আমরা যারা সাধারণভাবে চিন্তা করি যে হ্যাঁ অন্যান্য যে জৈবিক কার্যগুলো আছে সেগুলোই হয়, সেই জন্য আমি আলাদা করে লাগিয়ে দিয়েছি। তুমি আবার লিখো যেটা হচ্ছে বংশগতীয় একক। তাহলে দেখো এই কোষ নিয়ে আরো অনেক, এই আমরা কোষ ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না। তুমি যে আজকে আমরা যে টপিকটা বলেছি এই যে কোষ, অর্থাৎ মাঝখানে আমি একদিন তোমাদের একটা ডিএনএ রেপ্লিকেশনের ক্লাস নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি মাঝখানতে হঠাৎ করে নিয়েছি, আগে পড়িয়েছি তোমাদেরকে সরাসরি ক্লাসে, সেই জন্য নিয়েছিলাম, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস শুরু করেছি তো আমার মধ্যে একটা জিনিস কাজ করলো। কারণ তুমি বায়োলজিটা যদি পড়তে যাও, যদি কোষই যদি তুমি না বুঝো, তাহলে বায়োলজি পড়ে কোনো লাভ নেই। কারণ এমন কোনো ব্রাঞ্চ পাবা না জীববিজ্ঞান সম্পর্কিত যেখানে কোষের জ্ঞান ছাড়া, কোষবিদ্যার জ্ঞান ছাড়া তুমি কোনো কিছু করতে পারবা। ধরো তুমি যে কোনো কিছু, তুমি শ্রেণীবিন্যাস তত্ত্ব পড়ো, তুমি মেডিকেল সায়েন্স পড়ো, তুমি বায়োটেকনোলজি পড়ে, জেনারেটিং ইঞ্জিনিয়ারিং পড়ো, যত কিছু পড়ো না কেন, বায়োকেমিস্ট্রি পড়ো, সব কিছুতেই তোমার কোষ লাগবে। হ্যাঁ, এখন তো এই যে মেডিকেল সায়েন্সও তোমার কোষ ছাড়া, কোষের গবেষণা মেডিকেল সায়েন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যে ক্যান্সার নিয়ে, যে ক্যান্সারের যে কোষের যে অস্বাভাবিক বৃদ্ধিগুলো হয়, এই যে কোষের যে কোষগুলো যে নিয়ন্ত্রণহীনভাবে যে বেড়ে যায়, যার জন্যই কিন্তু আমাদের এই ক্যান্সার সৃষ্টিটা হয়। তাহলে দেখো এই যে কোষের গবেষণার ফলেই শুধু সম্ভব আমরা এই ক্যান্সারকে রোধ করতে পারি। এবং এখন অদ্যাবধি কিন্তু অনেক গবেষণা হচ্ছে। তোমরা জানো যে আমাদের একটা কোষের একটা শ্রেষ্ঠ গুণ আছে এবং একটা মানে আশ্চর্যজনক গুণ হচ্ছে যেটাকে বলে তোমার টোটিপটেন্সি। টোটিপটেন্সি আমি শব্দটা লিখি, নাহলে তোমরা বুঝবা না। এই যে লিখলাম টোটিপটেন্সি। এই টোটিপটেন্সি হচ্ছে কোষের এমন একটা গুণ, অর্থাৎ কোষের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে। ঠিক আছে, কোষের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে, যে শক্তি বলে কোষ কি করতে পারে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেতে পারে বা অন্য আরো কোষ সৃষ্টি করতে পারে। যার ফলে আমরা এই একটা সজীব কোষকে যখন আমরা কি করি, ধরো কারো যদি লিভার, কারো যদি একটা লিভার আমরা আরেকটা কারোর সেল থেকে আমরা যেই কোষটা আমরা নেই, সেই কোষটাকে বলা হয় স্টেম সেল। অর্থাৎ যেই কোষটাকে আমরা কাজে লেগে নতুন আরেকটা কোষ তৈরি করব বা নতুন আরেকটা অঙ্গ তৈরি করব, সেটাকে আমরা কি বলি, স্টেম সেল বলি। তাহলে কারো একটা অন্য একজনের যার লিভার নষ্ট হয়ে গেল, যার কিডনি নষ্ট হয়ে গেল, অন্য আরেকজনের টেনে যদি আমরা তাকে ট্রান্সপ্লান্ট করি, তখন এই যে ব্লাড গ্রুপ মিলানো বা তার বডির যে কার্যকলাপ মিলানো সবকিছু মিলে কি করে না, অনেক সময় এগুলো অ্যাকুরেট হয় না বা রোগীকে বাঁচানো সম্ভব হয় না। কিন্তু আমরা যদি ওই রোগী থেকেই তার স্টেম সেলটা নিয়ে, তার লিভারের সেল নিয়ে কিংবা কিডনির সেল নিয়ে যদি আমরা আরেকটা অঙ্গ গঠন করতে পারি, তখন কিন্তু আমরা, এবং সফলও হচ্ছে এখন, এবং এটা হচ্ছে এখন কিন্তু স্টেম সেল থেকে গোটা প্রাণী সৃষ্টির প্রক্রিয়াটাও, গোটা প্রাণীও সৃষ্টি করা যায়। তাহলে দেখো এই কোষের মধ্যে এইভাবে একটা জীবনী শক্তি লুকায়িত আছে, যেটাকে আমরা কি বলি, টোটিপটেন্সি বলি। তাহলে কোষ হচ্ছে আমাদের সাথে, মানে আমাদের এই জীববিজ্ঞানের সাথে
এভাবে জড়িয়ে আছে। এবং এই যে আমি একটু আগে বললাম যে কোষের যে রহস্যটা এখনো যেহেতু পুরোপুরি কোনো বিজ্ঞানী উন্মোচন করতে পারেনি, এই রহস্যের মধ্যে রয়ে গেছে আসলে আমরা যে গবেষণা করতেছি মৃত্যুকে জয় করা বা কোনো নতুন জীব সৃষ্টি করা, সবকিছু এই রহস্যগুলো রয়ে গেছে কোষের মধ্যে। তাহলে এই যে বিরাট গবেষণার ক্ষেত্র এবং চিন্তার ক্ষেত্র কিন্তু এখন এই কোষের মধ্যে রয়ে গেছে। এবং আমি ক্লাসের মধ্যে তোমাকে দেখেছি যখন আমি পর্যায়ক্রমে যখন কোষ প্রাচীর বা কোষের যে বিভিন্ন অর্গানিজমগুলো আছে যখন পড়িয়েছি বা আদার্স, কোষের মধ্যে কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে, কোষের মধ্যে কিভাবে সংকেত আসতেছে আমরা আলোচনা করেছি। কিন্তু এখানে আমরা অনলাইন ক্লাসগুলোতে আবার আমি যেহেতু এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস এবং প্রতি বছর যারা ইন্টারমিডিয়েটের বিশেষ করে তাদের কমপক্ষে 2টা কোশ্চেন চলে আসে এখান থেকে, তো সেই জন্য আমি এটা আবার রিপিট আলোচনা শুরু করেছি একেবারে প্রথম থেকে। তোমরা এই মৌলিক জ্ঞানে আমি আজকে যে ক্লাসটা নিব মূলত তোমাদের কোষের বেসিক নলেজটার উপরে, কারণ এটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রা সূত্রের মধ্যে কাজে লাগবে। এই জিনিসটা যদি তোমরা খুব ভালো করে মনে রাখো তাহলে ভিতরে পড়তে তোমাদের সুবিধা হবে। আর যারা অনার্স থার্ড ইয়ারে আছো তোমাদের কিন্তু সাইটোলজিতে এই টপিকসটা আছে, এই কোষের টপিকসটা, এবং তোমাদের সিলেবাসের সাথে পুরোপুরি মিলে যাবে, তো তোমাদেরও এটা কাজে লাগবে। আমি সবসময় তোমাদেরকে বলি যে তোমরা যখনই একটা জিনিস পড়াশোনা করবা তখনই ঠিক ডব্লিউএস কোশ্চেনের মতো নিজেকে প্রশ্ন করবা যে এটা কি, এটা কেন হয়েছে, এটা কিভাবে, এগুলো কি কি আছে, কোথায় আছে, এর সাথে আমাদের ব্যবহারিক কাজের প্রয়োগ কি। যখন তুমি এগুলো জেনে পড়বা তখন তোমার মধ্যে পড়াশোনাটা করতে খুব সুবিধা হবে। এবং প্রত্যেকটা পড়াশোনা একটা গল্পের মতো। ধরো তুমি একজনের সাথে কথা বলতেছো, হুট করে যে মাঝখানে কলটা কেটে যায়, কি হবে, এটা কল ড্রপ করবে, তাহলে সে কি বলতে চেয়েছিল তুমি কিন্তু বুঝতে পারবে না। ঠিক তুমি যখন সৃজনশীল কোশ্চেনগুলো আনসার করবা, বিশেষ করে কোথাও যদি তোমার কোনো অন্ধকার থাকে, বুঝতে সমস্যা থেকে থাকে, আর যদি কোশ্চেনে কোনো একটা পেজ দিয়ে আসে, তাহলে তুমি এই কোশ্চেনটা কখনোই ধরতে পারবে না। সেই জন্য তোমার বেসিক নলেজটা ক্লিয়ার থাকতে হবে, আর সেই জন্য আমাদের এই আলোচনার বিষয়গুলো। তো ঠিক আছে, দেখো তাহলে আমরা একটু এখন দেখে নিই আমাদের মানে এই যে কোষ, এই কোষ মানে কি কি প্রকার আছে বা কত রকমের কোষ আছে আমরা একটু দেখে নিই। কোষের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, কেন্দ্রে থাকে কি হচ্ছে নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এই নিউক্লিয়াসের গঠনের উপরে অর্থাৎ নিউক্লিয়াসের অবস্থানের উপর ভিত্তি করে, অনুপস্থিতির উপর ভিত্তি করে তোমার কোষকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক, প্রো মানে হচ্ছে কি আদি বা আমরা পূর্বের বলি, ঠিক আছে, পূর্বে বলি আদি, আর সেল মানে হচ্ছে কোষ। তাহলে আদি কোষ, এই আদি কোষের বৈশিষ্ট্য হচ্ছে কি এখানে সুনির্দিষ্ট নিউক্লিয়াসটা নাই। হ্যাঁ, ডিএনএ আরএনএ আছে, সুনির্দিষ্ট নিউক্লিয়াস না থাকলেও এগুলোর মধ্যে কি থাকে, ডিএনএ বা আরএনএ থাকতে পারে, ঠিক আছে। যেমন এরা কারা, যেমন ব্যাকটেরিয়া, পিপিএলও, ভাইরাস প্রভৃতি। পিপিএলও মানে তোমরা জানো ফ্লিরিও নিউমোনিয়া লাইক অর্গানিজম বা সায়ানোব্যাকটেরিয়া আছে বিভিন্ন প্রকার, এগুলো হচ্ছে আমাদের আদি কোষ। আর ইউক্যারিওটিক সেল, ইউ মানে হচ্ছে কি প্রকৃত, ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষগুলো যার মধ্যে নিউক্লিয়াসটা সুনির্দিষ্ট করে আছে সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। কারণ আমরা যে উচ্চতর উদ্ভিদ কোষ লিখেছি, তাহলে নিম্ন উদ্ভিদ সম্পর্কে তোমাদেরকে আমি যখন ব্রাইফাইটেড হোয়াইট বা শৈবাল ছত্রাক পড়িয়েছি তখন বুঝিয়েছি, তাহলে এখন আর তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। বা আমাদের মতো উচ্চ শ্রেণীর মানুষ যারা আছে, বহুকোষী প্রাণী, মাছের কোষ ইত্যাদি, তারা হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে। তাই এগুলো হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে। স্তনকার্যে ভেদে বহুকোষী জীবদের কোষসমূহকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সোমাটিক সেল, আর একটা হচ্ছে জার্ম সেল। সোমাটিক সেল বা বডি সেল অর্থাৎ দেহকোষ, আর জার্ম সেল হচ্ছে কি জনন কোষ। তাহলে এই যে দেহকোষ, এই দেহকোষটা মূলত হচ্ছে কি ডিপ্লয়েড, অর্থাৎ এই দেহকোষে হচ্ছে কি জীবের দেহ গঠন হয়। জীবের দেহটা কিভাবে গঠন হয়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের কি হয় বৃদ্ধি হয়। এবং এই তাহলে এই দেহের কোষগুলো কারা, যেমন আমি এখানে লিখেছি দেখো, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার কোষগুলো বা প্রাণীর মাংসপেশি, মজ্জা, এটা পেটে কিছু। এবং এর কোষগুলো হচ্ছে কি 2n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড। আর ডিপ্লয়েড যখনই থাকে তখনই সেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করতে পারে, বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, তারপর দেখো জার্ম সেলের ক্ষেত্রে যেটা আছে কি জনন কোষ, অর্থাৎ যেই কোষগুলো জননে অংশগ্রহণ করে। তাহলে আমরা সাধারণত জানি কারা জননে অংশগ্রহণ করে,
হ্যাঁ, প্রাণী কোষের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুগুলো অংশগ্রহণ করে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে পরাগ মাতৃকোষ, তারপর হচ্ছে কি ভ্রূণ পোষক যে টিস্যুগুলো আছে তারা মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করে জনন কোষে অংশগ্রহণ করে, এবং জনন কোষে কি হয় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাগুলো কি হয় অর্ধেক হয়ে যায়, তাহলে কি হয় এখানে হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম থাকে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমি যেটা বললাম তোমাদেরকে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দুই প্রকারের কোষ আছে, তারপর কার্য যা বহুকোষের ক্ষেত্রে এবং অবস্থানের উপর ভিত্তি করে আরো দুই প্রকারের কোষ আছে। এই হচ্ছে কোষ সম্পর্কে মোটামুটি একটি ধারণা। আচ্ছা, এবার এই যে আমরা এতক্ষণ পড়লাম, তাহলে আমরা যদি বলি আমাদের যতটুকু আলোচনা হয়েছে, আলোচনার ভিত্তিতে আমরা কোষের কিছু বৈশিষ্ট্য বলতে পারি। হ্যাঁ, আমি আগামী ক্লাসে কোষের প্রকৃত কোষের একটা চিত্র প্লাস আমরা এই কোষের যে উপাদানগুলো আছে যেগুলোর মাধ্যমে কোষগুলো গঠিত একটা একটা করে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে শুধু আমাদের যতটুকু আমরা আলোচনা করেছি, আলোচনার সাপেক্ষে আমরা একটা কোষ সম্পর্কে কি আইডিয়া পেলাম আমরা যদি সারাংশ হিসেবে বলি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোষ হচ্ছে একটা জীবদেহের গাঠনিক, কার্যকরী ও বংশগতি একক। ঠিক আছে, মৌলিক একক যাই বলো। তারপরে আমরা আর কি পড়লাম, অর্থাৎ নিউক্লিয়াসের অবস্থানের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার, একটা আদি কোষ আর একটা প্রকৃতি কোষ। আদি কোষগুলো কারা সেটা আমরা জেনেছি, প্রকৃতি কোষগুলো জেনেছি, এবং আমরা বহুকোষী যে জীবের ক্ষেত্রে তোমার কার্যবেদে বা কার্যকারিতা এবং অবস্থানের উপর ভিত্তি করে দেখেছি যে আরো দুই প্রকার কোষ আছে। হ্যাঁ, তারপর আরেকটি বিষয় মাথায় রাখবা, যে আমি এখানে বললাম যে যেহেতু বললাম যে কোষের মধ্যে কি থাকে, যদি আমি আদি কোষের ক্ষেত্রে বলেছি ডিএনএ আরএনএ থাকে, প্রকৃতি কোষে তো ডিএনএ আরএনএ থাকবেই, সন্দেহ নেই। যেখানে ডিএনএ থাকে তাহলে বংশগতি সেখানে কি আছে, ডিএনএ থাকা মানে হচ্ছে কি ডিএনএ তো আমাদের বংশগতির যে তথ্যগুলো সংরক্ষণ করে রাখে। তাহলে আমরা বলতে পারি যে কোষগুলোর মধ্যে আমাদের কি থাকে, বংশগত তথ্য সংরক্ষিত থাকে। ঠিক আছে, আর এই যে আমরা এখন এই যে করোনা ভাইরাস নিয়ে যে আমরা আতঙ্কিত আছি, হচ্ছে যে ছোঁয়াচে রোগ বা ইসে ভাইরাস, তো আসলে কি জীবদেহের বাইরে কিন্তু জড় পদার্থ নিয়ে আচরণ করে। যখনই পোষক কোষে প্রবেশ করতে পারে তখন সে কি হয়, তার ক্রিয়াকলাপটা শুরু করে। তাহলে ক্রিয়াকলাপটা কেন শুরু করতে পারে, আমরা যেটা কি বুঝি, তাহলে কোষ হচ্ছে কি মানে অর্থাৎ পারিপার্শ্বিক যে অবস্থাটা বা কি করে সাড়া প্রদান করতে পারে। হ্যাঁ, প্লাস সেই কোষটা আবার অভিযোজিত হতে পারে পরিবেশ অনুযায়ী। ঠিক আছে, তো এই হচ্ছে কোষ সম্পর্কে মোটামুটি যদি আমরা বলি কোষের একটা সাধারণ বৈশিষ্ট্য আমরা কয়েকটা আলোচনা করলাম। তো তুমি তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই বিষয়গুলো তোমরা নিজেরা বই থেকে একটু সুন্দর করে আবার একটু রিডিং করে নেবা, এবং যারা অনার্স স্টুডেন্ট আছো তোমরাও এই বিষয়টা একটু ভালো করে পড়বা, এবং বিশেষ করে তোমরা এই সাইটোলজি সম্পর্কিত যে রিলেটেড যে বিদ্যাগুলো আছে, এবং এখানে আমি যে স্টেম সেল সম্পর্কে বলেছি সেই বিষয়গুলো তোমরা একটু পড়বা, এবং স্কোপ অফ সাইটোলজি যেটা সাইটোলজির পরিধিগুলো তোমরা একটু পড়বা, তোমরা একটু স্টাডি করবা, তাহলে আমার পরবর্তী ক্লাসগুলো তোমরা সাথে যেতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা যদি নিজেরা একটু স্টাডি না করো তাহলে কি হবে, মানে জিনিসটা বুঝতে সমস্যা হবে। আর যখনই কোনো জিনিস বুঝতে সমস্যা হবে ঠিক তখনই আমি যেভাবে পড়িয়েছি আমার কথাগুলো দেখো বা রিটার্ন করে আবার আমার কথাগুলো শুনো, তাহলে তোমার যেই জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হবে আশা করি সমস্যাগুলো থাকবে না। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আমরা অন্যদিন আবার সেই কোর্স নিয়ে আমরা পর্যায়ক্রমিক ধারাবাহিক ক্লাস নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। সরি, শেষ করার আগে তোমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে বলছি। দেখো, সাধারণভাবে তিনটা বিষয় আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কোষের জীবন রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি, কোষের নির্দিষ্ট কোনো আয়তন নেই, কোষের নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা যখন ভেতরের বিষয়গুলো পড়াবো তখন এই তিনটা বিষয় আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।